থ্যাংক ইউ। যে রাজনীতিতে উলটপালট, রাজনীতি উলটপালট হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে, পদত্যাগ করতে চাচ্ছে। তারপরে উনি বিরক্ত, আসলে উনি বিরক্ত, অনেকটা বিরক্ত যে এখন তার বয়স হয়ে গেছে, প্রায় ৮০-র উপরে বয়স। তারপরে তার স্ত্রী অসুস্থ। এই প্রত্যেক দিনই দেখা গেছে যে তার বাড়ির সামনে, অর্থাৎ যমুনার সামনে লোকজন ভিড় করে, মানে হাজার হাজার লোকজন যায়, হই হুল্লা করে এবং বিশ্রী ভাষায় কথাবার্তা বললে, যেটা হয়তো বা তার কানেও যায়। এবং চিল্লাহাল্লা করলে তো তারও সমস্যা হয়। একে তো বয়স, তারপরে একটা রাষ্ট্রীয় প্রধানের বাসার সামনে যায় এভাবে চিল্লাহাল্লা করার কোনো মানে নেই। এভাবে চিল্লাহাল্লা করতে পারে না কেউ। এবং তারা চিল্লাহাল্লা তো করে, তারপরে বিশ্রী কথাবার্তা বলে, তারপরে এই ইট ছুঁড়ে, তারপরে এই পাথর ছুঁড়ে, তারপরে কি বোতল ছুঁড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এবং তার স্ত্রী একজন অসুস্থ, যে বিশেষ করে তার স্ত্রী হাঁটা চলাফেরা করতে পারে না, বিছনায় থাকে। বিছনায় থাকাকালীন মনে করেন যে এই খাবার দাবার যা আছে সেই পরিবেশন করে, সেই খাওয়ায় পড়ায়। এবং এই অসুস্থতার ভিতরে তার কেন এই ক্ষমতা আসতে হইলো? তার কি পয়সা কড়ির অভাব ছিল, বা তার কি টাকা পয়সা নাই? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচুর টাকা। তার ফ্রান্সে মনে করেন যে অন্তত 4 থেকে 5 বিলিয়ন ডলারের অ্যাসেট আছে। তারপরে আমেরিকায় তার অ্যাসেট আছে। পৃথিবীর যে কোনো দেশেই আপনি পাড়া দিবেন, দেখবেন যে ডক্টর ইউনূসের প্রজেক্ট আছে। যে প্রজেক্ট সে হয়তো বা টাকা দিয়ে, টাকা খরচ করে কিন্তু ওই প্রজেক্ট চালু করে নাই। সে শুধু ব্রেনটা আর হলো টেকনোলজি দিছে যে এইভাবে মাইক্রো ক্রেডিট চালু করেন, চালু করলে এইভাবে ব্যবসা হবে, ব্যবসা হইলে তার একটা লভ্যাংশ, অর্থাৎ ডাইরেক্টরশিপ যেটা, সেটাই সে নিছে। নিয়ে সে বুদ্ধি দিয়ে টাকা কামাইছে। এখন একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছে, দায়িত্বে আসার পরে তারে ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না। এই বিভিন্ন বিশৃঙ্খলা করে, রাইতের পর রাত সে একটু যখন ঘুমাইবো তখন দেখা যাচ্ছে যে হাউকাউ চিল্লাচিল্লি করে। আপনার বাসার পাশেই যদি হয়তো বা 2-4 হাজার, 5,000, 10,000 লোক চিল্লাচিল্লি করে, তাহলে কি আপনি ঘুমাইতে পারবেন? আপনার কি ঘুম আসবে? যে কখন আপনি চিন্তা করবেন যে এরা কি আগুন জ্বালায় দিল, না এরা কিছু করে ফেললো, আমি কিভাবে ঘুমাবো, তাই না? মানুষ সারাদিন কাজ করার পরে একটু নিরিবিলি ঘুমাইতে চায়, বা তার অফিসিয়াল, এটা অফিস এটা কিন্তু যমুনা ভবনটা তার অফিস। এখন অফিসে থাকতে চায়, অফিসে ওইটা অফিস করার পরে সে একটু ঘুমাবে, ওই রেস্ট তো দূরের কথা, সে থাকে দৌড়ের উপরে। যে এটা সম্ভব না। এটা ইস্টাক ইস্টাক মেয়র হইতে চায়। ইস্টাক যে এই ই আরে নির্বাচনটা যে অবৈধ বলছে, অবৈধ বইলা সে একটা রিটও করছে যে এই নির্বাচন অবৈধ, যে এই নির্বাচন বাতিল করে দেওয়ার জন্য। এখন এই অবৈধ এবং ভোট কারচুপির নির্বাচনে সে কেন আবার ফিরে নির্বাচনে মেয়র হইতে চায়? এত লোভ কেন? এত লোভ হয়ে গেল গে, টাকা পয়সা, এত লোভ যে টাকা পয়সা লাগবে, তারপরে হয়তো বা স্থান দখল করতে হইব। স্থান দখল কইরা এখানে জোরে সোরে বইসা এখান থেকে আবার জাতীয় নির্বাচনটা করব। যাতে আমাদের এটা একটা প্রথম শক্তি হয়ে গেল ঢাকা শহর। এই ঢাকা শহর থেকে আমরা জাতীয় নির্বাচন পরিচালনা করব, তাই না? এটাই হলো তার আশা। তো এখন কথা হলো যে যে সে যেটা করতেছে সেটা খুব খারাপ কাজ করতেছে, ভালো কাজ করতেছে না। আইন মানে না, আদালত মানে না, কোনো কিছু মানে না, যেটা হয়তো শেখ হাসিনা মানে নাই। শেখ হাসিনা হয়তো বা দেখা গেছে যে যে এটা নির্বাহী ক্ষমতা করার কথা ছিল, সেটা সে আদালত দেখাইছে। আর ইসরাকের অবস্থা হচ্ছে, ইসরাকে যেটা আদালত থেকে ফয়সালায় আসবে, হয়তো বা আইন মন্ত্রণালয় থেকে ফয়সালায় আসবে, তারপরে ইসরাক হয়তো বা মেয়র হইতে পারে কিনা, না পারে, এটা হইলো তার যোগ্যতা প্রমাণ করবে। যে একটাকে আইন মন্ত্রণালয়, আর হইলো যে এই হাইকোর্ট। এখন সে কালকে বললে যে সে জিতে গেছে। কিসের সে জিতে গেছে? ঘোড়ার ডিম কচু হয়ে কি ইয়ে বোঝে নাকি? যে এই আরে কেস মামলা বুঝে, মামলা বুঝলে যে হয়তো যে রিটটা খারিজ হয়েছে, একটা রিট খারিজ হয়েছে, মানে কার রিটটা খারিজ হয়েছে, যে একটা তৃতীয় ব্যক্তি একটা রিট করছে, ওই রিটটা খারিজ হয়েছে। কিন্তু সে যে বলছে যে আমি আবার আপিলের ডিভিশনে যাব, ওই যে মুখে তো বললা বা পিটিশন দিয়ে দেওয়া যে আমি আপিলের ডিভিশনে যাব, আপিলের ডিভিশন থেকে যতক্ষণ পর্যন্ত রায় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে মানে এই মেয়রের উপযোগী না, সে মেয়র হইতে পারে না। এখন সে কালকে গাট্টারামি করছে যে না, আমি এখানে থাকবো, আমি এখানে যতদিন পর্যন্ত আমি মেয়র না হইব ততদিন পর্যন্ত এখানে থাকবো। ৭৬টা তালা মাইরা দিছে নগর ভবনে। বা ক্ষমতা কত দেখছেন, যে ক্ষমতা কত, ৭৬টা তালা মাইরা দিতে পারছে। আপনি আমি দুইটা মারি, একটা মারি, আসেন দেখি পারি কিনা আমরা, আমাদের পক্ষে একটা দুইটা কি সম্ভব হয় কিনা। ৭৬টা তালা মাইরা দিল, যে সাদেক হোসেন খোকার পোলা, এদিনকার পোলা মনে করেন যে ৭৬টা তালা মাইরা দিল। এইটা হলো লুটের রাজ্য, এটাতে লুট হবেই। এটাতে আপনার আর আমার ভাগ্য পরিবর্তন হবে না, কিচ্ছু হবে না।
এটা এইভাবেই চলবে। এই রাজনীতিবিদরা লুটপাট করবে। এরা মানে এদের জন্মটাই হয়েছে, অর্থাৎ রাজনীতির জন্মটাই হয়েছে যে লুটপাট করার জন্য। এই রাজনীতিবিদরা কখনো ভালো দেখবে না। অর্থাৎ মানুষ ভালো থাকুক, মানুষ ভালো খাক, মানুষ ভালো পড়ুক, হয়তো মানুষের সচ্ছলতা আসুক, গরিব মানুষ ভালো হোক, এটা কখনো তাদের আসবে না। তাদের হলো একটাই চিন্তাধারা যে হয়তো বা লুটপাট কিভাবে করা যায়, চুরি কিভাবে করা যায়, ডাকাতি কিভাবে করা যায়। তো চুরি করলে একটা ভালো কথা ছিল, এরা করে ডাকাতি। যেটা এরা করে কোটি কোটি টাকা ডাকাতি ডাকাতি করে পরে এরা টাকা দেশে রাখে না, টাকা রাখে বিদেশ। এই সাদিক হোসেন খোকার পুতের কথা চিন্তা করেন না দেখি, ওর বাংলাদেশে কি আছে? ওর আমেরিকা যা দেখেন গে, আমেরিকায় কত সম্পদ আছে ওর। আমেরিকাতে ওর কত সম্পদ আছে যে আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে হয়তোবা যে টাকা ওর বাপে কিভাবে টাকা চুরি করছে, তাই না? এখন হয়তোবা যারা একটু অস্ত্র দিয়ে খানা, একটু অস্ত্র দিয়ে খা, যে হয়তোবা দেখা গেছে যে হয়তোবা পাইপ লাইনে তুই আসছিস, তোর ছাড়া তো আর কেউ হয়তোবা না আইতে পারবো না। যে ঠিক আছে যে আমরা হয়তো একটা অপেক্ষা করি, অপেক্ষা করে পরে দেখি আদালত, আইন আদালত দেখি, তারপরে হয়তো আমরা একটা নির্বাচন চাই, নির্বাচন চাওয়ার পরে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তো সরকার রেডি। স্থানীয় নির্বাচন না উনি হয়তো তারপরে তুমি ইয়ে করো। না, এখন সে বিরক্ত করে, এখন সে বিরক্ত করে। একটা তো এখান দিয়ে করে বিরক্ত, যেটা হলো যে তার এই বন্ধ করে রাখছে, যে বাড়ির এখানে সব রাস্তাঘাট বন্ধ করে রাখছে, প্রধান উপদেষ্টা যাইতে পারে না, কোথায় অফিসে যাইতে পারে না, পারে বাড়িতে না পারে, ঘুমাইতে না পারে, খাইতে। এখন আরেকটা করছে হলো যে তার যুবদলে এই শাহবাগ দখল করে রাখছে। শাহবাগ দখল করার পরে শাহবাগ দিয়ে কোনো লোক চলাচল করতে পারে না। তো দুইটা মারাত্মক পয়েন্ট দখল করে রাখছে, দুইটা মারাত্মক পয়েন্ট দখল করাতে এখন ঢাকার মানুষ করতে আর বাইরে যেতে পারে না। ঢাকার মানুষ এখন খুব বিরক্ত। এই বিরক্ত হন, চিন্তা করছে যে আমার জন্যই তো বিরক্ত। ডক্টর ইউনূস মনে করতেছে যে আমার জন্যই বিরক্ত, ঠিক আছে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা ভাবলাম যে হয়তো ডক্টর ইউনূস চলে যাবে। সালাউদ্দিন, ওই যে সালাউদ্দিন, যেটা 9 বছর ইয়েতে ছিল, ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, উনি প্রশিক্ষণ নিছে। উনি ইন্ডিয়া কিন্তু জানে যে আজীবন কোনো দল ক্ষমতা থাকে না, অর্থাৎ আওয়ামী লীগ আজীবন ক্ষমতা থাকবে না, বিএনপি ক্ষমতা হয়তো আসবে একদিন, তাহলে তো আমার তো লোক লাগবে। উনি 9 বছর পর্যন্ত ইন্ডিয়াতে প্রশিক্ষণ দিছে, প্রশিক্ষণ দিয়ে উনি খুব দক্ষ, মনে করেন যে রয়্যাল এজেন্ট হয়েছে। রয়্যাল এজেন্ট হয়ে এখন সে বলে যে হয়তো ঠিক আছে ওনার বিকল্প পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওনার বিকল্প আমাকে দেখান তো দেখি, ওনার বিকল্প কে? কে হয়তোবা আপনার এই আন্তর্জাতিক, ওনার যে আন্তর্জাতিক হয়তোবা গ্রহণযোগ্যতা আসছে, ম্যান্ডেট আসছে, যেটা হয়তোবা আমেরিকা যেটা ম্যান্ডেট দিচ্ছে, তারপরে ইউরোপ যে ম্যান্ডেট দিচ্ছে, বা মিডল ইস্ট যে যেভাবে ম্যান্ডেট দিচ্ছে, চায়না, তারপরে জাপান, বিভিন্ন দেশ যেভাবে ম্যান্ডেট দিচ্ছে, তার দক্ষতা এবং তার শিক্ষাগত যোগ্যতা দেখেই তো দিছে। যে আর কোন একটা লোক আছে কারে দিব যদি কালকে ম্যান্ডেট না পায়? যে হয়তো দেখা গেল যে আচ্ছা মির্জা ফখরুল মনে করলাম যে আচ্ছা ঠিক আছে যান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মির্জা ফখরুল, তো মির্জা ফখরুল কি আমেরিকা ম্যান্ডেট দিব? আপনি মনে করেন যে মির্জা ফখরুল কি ইউরোপ ম্যান্ডেট দিব? মির্জা ফখরুল কি মিডল ইস্টে ম্যান্ডেট দিব? কোথায় ম্যান্ডেট দিব? আচ্ছা সালাউদ্দিন ধরি, যে সালাউদ্দিন প্রধান উপদেষ্টা, সালাউদ্দিন কি দিব নাকি? সালাউদ্দিন কে? সালাউদ্দিনকে চিনে, যে হয়তো যে সালাউদ্দিনকে চিনবো, কেউ সালাউদ্দিনের ম্যান্ডেট দিব? এইগুলো হবে না। যে যদি ঠিক আছে ম্যান্ডেট দিয়ে ইলেকশন করব, ইলেকশন করতে গেলে এখন কি করব? সে এই জামাত তো ইলেকশন করবো না, তার সাথে দেখা গেল যে সে যখন তত্ত্বাবধায়ক সরকার তারা হইব বা তারা গঠন করব, গঠন করার পরে জামাত বলবো যে ঠিক আছে না আমরা এখন যাব না ইলেকশনে, তাহলে এনসিপিও যাইব না। আর আর ইলেকশনে কে যাবে? ইলেকশনে তখন কি বিএনপি একলা একলা ইলেকশন করবে? না, বিএনপি একলা একলা ইলেকশন করবে না। বিএনপির প্রধান কাজ হলো যে আওয়ামী লীগরা আবার ডাইকে নিয়ে আসবে। সে আওয়ামী লীগের যে এখন সাময়িকভাবে বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করছে, ওই নিষিদ্ধটা উঠাই দিয়ে সে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বহাল করবে। পুনর্বহাল করে এই আওয়ামী লীগ বিএনপি দুই দলে একটা নির্বাচন হবে, যে আর কেউ আসলে আসুক, না আসলে না আসুক, আমরা দুই দলে নির্বাচন করি আসেন। এটা হইলো তাদের এই চাল। এটা অর্থাৎ আর এটার সবচেয়ে প্রধান কারণ হলো যে যে এই যে আপনার যেটা আরাকান আছে না, আরাকানের যে প্রবলেমটা, ওই প্রবলেমটাই আসল কারণ। যে আরাকানের প্যাসেজ দিয়ে যে বাংলাদেশে খাবার দিব বলতেছে, বাংলাদেশে একটা ব্লক এর মতো সৃষ্টি করবে, যে এই যাতে কালাদান বন্দরটা না চলতে পারে। এবং বাংলাদেশ চায় না যখন এই ব্লকটা দিব, ব্লকটা দেওয়ার পরে যখন কালাদান বন্দরটা চলবে না, তখন ইন্ডিয়া আসতে মনে করেন তার পোর্ট নাই, সে সেভেন সিস্টার নিয়ে একটা বিপদে পড়বো। বাংলাদেশ তখন বলবে যে ঠিক আছে আমার দেশের উপর দিয়ে যাইতে হইলে আগে যেটা 200 টাকা দিয়ে গেছো, এটা এখন 5,000 টাকা লাগবে, এটার উপর দিয়ে গেলে যাবো, না গেলে নাই। এইটা হলো যে ডক্টর ইউনূসের পলিসি। এইটা যে না, এটা তো এই জন্য ডক্টর ইউনূস হয়তো বা কোনো মতের সাথেই যে ইন্ডিয়া বলতেছে যে না, তাকে রাখা যাবে না, এখানে যতই খরচ হোক বিএনপির সে চালাবে, বিএনপির চালায়, বিএনপি হট্টগোল করাবে, হট্টগোল করাইয়া এই ডক্টর ইউনূস সরাই দিতে চাচ্ছে। এরপরে আরেকটা হলো যে বন্দর বন্দর করে, আরে বন্দর তো তোমরাই এখন বন্দর তো মনে করেন যে সালাউদ্দিনে যদি অথবা দেখা গেছে বিএনপি যদি ইলেকশন করে আসে, চিটাগাং এর যে নেতা মেতা আছে ওরাই বন্দর ভাগ করে খাইবো।
ভাগ করে খাওয়া কিছু হয়তো বা দেখা গেছে যে এই লোকাল ঢাকার নেতা করে দিব, সরকার কোনো টাকা পাইবো না। সরকার এখান থেকে ধরেন 100 টাকা হয়তো বা টেন্ডার হইব, কিন্তু আসলে টেন্ডার হওয়া উচিত এটা 200 টাকা। 100 টাকা টেন্ডার দিয়ে দিব আর 100 টাকা চুরি করবো, 100 টাকা চুরি করে তারা ভাগ করে খাইবো। এখন ডক্টর ইউনূস হচ্ছে যে এটা না, যে এটা একেবারে বিদেশিদের হাতে থাকবো, বিদেশিরা মেনটেন করবো। আন্তর্জাতিকভাবে বিদেশিরা বহুত বন্দর মেনটেন করে, খালি একটা কেন, বাংলাদেশের বন্দর কেন বলেন, যে আপনি পৃথিবীতে অনেক বন্দরই মেনটেন করে, রোমানিয়াতে করে, তারপরে দুবাই করে। দুবাই এত বড় শহর, দুবাই করে না? দুবাই বন্দর মেনটেন করে, আমেরিকাতে বন্দর মেনটেন করে বেসরকারি ভাবে। বাংলাদেশ এমন কি হয়ে গেছে যে তার বন্ধন মেনটেন করা যাবে না? এখন হইলো যে চুরি করতে পারবো না, চোরারা চুরি করতে পারবো না, আগামী দিনে হয়তো ইলেকশন করলে ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে চুরি করতে পারবে না বিদায় এই তারা বন্দরটা দিতে চাচ্ছে না, আর ওখান দিয়া ওই ব্লকটাও দিতে চাচ্ছে না, যে রাখাইন দিয়ে ব্লকটা দিতে চাচ্ছে না। এবং ডক্টর ইউনূসকে সরায় দেওয়ার জন্য একটা পায়তারা চলতেছে। তবে উনি এত, আমি তো আমার বারবার কয়েকটা ভিডিওতে বলছি যে উনি এই বাংলাদেশের এই মাঠে খেলোয়াড় না, উনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এই কালকা বহুত কিছু হয়তো বা চেষ্টা করছে, যে এই সেনাবাহিনী বহুত চেষ্টা করছে যে কালকা ওনার স্বইচ্ছায় পদত্যাগ করাইতে। উনি আবার ওই যেখানে যেখানে ফোন করার দরকার ফোন টোন কইরা উনি আবার ঠাপানি দিয়ে দিছে সেনাবাহিনীরে, যে ঠিক মতন ঠাপানি দিয়েছে। উনি জাতিসংঘের থেকে ঠাপানি দিছে, উনি হয়তো আমেরিকা থেকে ঠাপানি দিছে সেনাবাহিনীর প্রধানরে। এখন আর কিছু করার সাহস পাইব না। দেখতে থাকেন আগামীতে কি হয়। এই এখন আর এই সেনাবাহিনীর প্রধানের কোনো ইনিংসই চলবো না। উনি হয়তো এখন আস্তে আস্তে হয়তো এই দেখা গেছে দুইজনের দৌড়, ডক্টর ইউনূস আর হইলো যে সেনাবাহিনীর প্রধানের দৌড়। দেখেন এই দৌড়ে হয়তো বা সেনাবাহিনীর প্রধানরা চলে যাইতে হইতে পারে, যে উনি হয়তো বা রিজাইন দিয়ে চলে যেতে পারে। ওনার কাছে, ওনার উপরে এমন এক চাপ আসবে যেটা বিশ্বের হয়তো বা আমেরিকা থেকে আর হইলো জাতিসংঘ থেকে উনি হস্তে বাবারে আমার ছাইড়া দাও আমি যাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।